এর বদলে বি নয়, এর জায়গায় বি দখল করবে তা নয়, এর জায়গায় বি যাবে অথবা সি যাবে, সেই জায়গায় গিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার সবাই এখন। এই আলোচনার লক্ষ্য বা শিরোনাম হচ্ছে ঐক্য, সংস্কার, নির্বাচন। খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। মানে ঐক্য দুটো বিষয় যুক্ত, একটা সংস্কারের সাথে আর একটা নির্বাচনের সাথে। সংস্কারের সাথে ঐক্য খুব কঠিন না, আবার কোনো কোনো সময় ইম্পসিবল। মানে সংস্কার তো করবেন আপনি একটা নৈতিকতার উপর দাঁড়িয়ে, একটা তত্ত্বের উপরে ভিত্তি করে, একটা দর্শন নিয়ে। এই জায়গাগুলোতে আসলে ঐক্য লাগেই, তার বিকল্প নেই। কিন্তু ঐক্য সব সময় হয় তা না। যেমন বললাম কোপারনিকাসের কথা বা গ্যালিলিওর কথা, ওইখানে ঐক্যের বিষয় ছিল না, যা সত্য তাই সত্য, আপনি পছন্দ করেন বা নাই করেন। কিন্তু এইখানকার মুশকিল হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে সংস্কার করতে চাইছি, সংস্কার তো পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে হতে পারে। বাংলাদেশের যত সমস্যা আছে সব কিছুই এই সংস্কার অ্যাড্রেস করতে পারে, কিন্তু আমরা সবগুলো ধরছি। বর্তমান সরকার 13টা কমিশন করেছে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছেন 2টো বা 3টা বিষয়ের উপরে মূল গুরুত্ব দিচ্ছে, যেটা মূলত নির্বাচন ইত্যাদি সংক্রান্ত। আমাদের সংকটটা বেশি করে উপলব্ধি করেছিলাম আমরা যখন গণতন্ত্র একটা একটা করে হত্যা করা হচ্ছিল, যখন তার মূল উপাঙ্গ নির্বাচন ব্যবস্থাকে গিলে ফেলা হচ্ছিল। আমরা একেবারেই বেশি করে বলছিলাম নির্বাচন ফেরত চাই, গণতন্ত্র ফেরত চাই, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যেটা এসছেন সেটাকেও একটু বলি। আমরা যখন অনেকগুলো দল মিলে আলোচনা করছি এই সরকার যাবার পরে কীরকম সরকার আসবে, তখন প্রস্তাব এসছে তত্ত্বাবধায়ক সরকারের, প্রস্তাব এটাও এসছে অন্তর্বর্তী সরকারের। কৃতিত্ব দাবি করছি না, আমি অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিলাম। কেন? তত্ত্বাবধায়ক সরকার তখন একটা কনস্টিটিউশনাল কনসেপ্ট, 3 মাসের জন্য থাকবে, দ্য টার্মস অফ রেফারেন্স কেবলমাত্র নির্বাচন। কিন্তু শুধু শুধু একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে কোনো সরকার যদি নির্বাচন করতে যায় তাহলে যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন, যা ছিল তাই হবে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, ওটা করে আমার লাগবে, তার জন্যে তো আমি আন্দোলন করবো না। মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর বদলে বি আসবে, তাকে আবার কিনা? আমরা বলেছি না, ওরকম নয়। আমরা রাষ্ট্র কাঠামোটা বদলে দেবো, ব্যবস্থাটা বদলে দেবো, সমাজটা বদলে দেবো, মানুষের জীবন, রাষ্ট্রের জীবন পুরোটা বদলাবার লড়াই করছি এটা। এবং সেই লড়াইয়ের অংশ হিসেবেই আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত সময় যা যা করতে পারে সবই করবে, কিন্তু তার প্রধান কাজ থাকবে একটা নির্বাচন ব্যবস্থা। এরকম একটা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা নির্বাচন যা আমাকে পরবর্তী গণতন্ত্রের গৃহে প্রবেশ করবার জন্যে প্রাথমিক সিঁড়িটা তৈরি করবে। এটুকু করেই যদি একটা সরকার চলে যায় তাহলে বাকি কাজগুলো ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে পারি। কিন্তু ধরুন এই কাজটা করতে করতে আমার 2 বছর সময় লাগলো, এই 2 বছরের মধ্যে সরকার একটা ভালো হেলথ পলিসি করলো, করতেই পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এখন কেউ যদি এরকম করে বলেন, যে পর আজকের বক্তৃতাতেও কেউ কেউ বলেছেন আপনারা এত যে আলোচনা করছেন আপনার গার্মেন্টস শ্রমিকের মজুরি ন্যূনতম কী হবে, তা তো করছেন না। আমি সেটা করতে পারবো না। কেন? ওটা যদি করতে যাই তাহলে গার্মেন্টসের সাথে সাথে সব শ্রমিকের, সব পেশার, সব চাকরিজীবীর যত রকম সমস্যা আছে এগুলো নিয়ে তারা সামনে আসবে, আপনি শেষ করতে পারবেন না। যা পারবো তাই করব, যেটুকু পারবো না বলে দেবো আমি ভবিষ্যতের জন্যই করছি। এখন এই যে ন্যূনতম যেটুকু বললাম সেটার মধ্যেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাংবিধানিক সংস্কার। সংবিধানটা এমন করে সংস্কার করতে হবে, ওই যে আকবরাজি খান বলেছিলেন আমাদের যে সংবিধান আছে সেটা প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার কিংবা মোগল এম্পায়ারের মতো পাওয়ারফুল করেছে, ওটা থাকা চলবে না। তো সেই পরিবর্তন করবার জন্য কী করা দরকার, সেইখানেও দেখেন বিতর্কের নিষ্পত্তি হওয়া কিন্তু কঠিন। আমি আবার বলি, থিওরিটিক্যাল ডিবেট নিষ্পত্তি কোনো জায়গায় খুবই অসম্ভব হয়ে পড়ে। একটা দল বললেন আমাদেরকে সংখ্যানুপাতিক ভোট করা দরকার, আর একটা দল বললেন না, ওটা দরকার নেই, যা ছিল তা আগের মতোই থাক। এখন আছে তো এই পরিস্থিতি, এই দুটো মতের মিল কীভাবে করবেন? করা যাবে?
ডক্টর ইউনূস বলছেন যতগুলো এইরকম ভিন্ন মত আসবে সেগুলো লিখে দেবেন, ন্যূনতম যেটা ঐক্যমত্য হবে সেইটুকু নিয়েই তিনি কেবল সংস্কার করবেন। তো প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি থাকতে পারবে না, এটা প্রায় সবাই একমত। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করা যায় সেটাও বিতর্ক হবে। ব্যালেন্স কি হয় পার্লামেন্টারি সিস্টেমে, হলে কতখানি, কি এটা কি ইন্ডিয়ান মডেলে নাকি অন্য কোনো দেশে অন্য কোনো মডেলে? যদি বলতে না পারেন তাহলে ওই সংস্কারটাও আপনি হাত দিতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে একটা কাজ হতে পারে, ধরেন বিতর্ক হলো 4-5টা দল মিলে বসেছে, ডক্টর ইউনূস যেহেতু এই কমিশনের প্রধান, মানে যেটাকে বলেছেন কনসেনসাসের কমিশন করেছে উনি, তার চিফ উনি ডেপুটেশন আলী রিয়াজ, ওরা বসবার পরই ডক্টর ইউনূস তার বিচক্ষণতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, তার অভিভাবকত্ব দিয়ে এবং ম্যাগনানিমিটি দিয়ে 4টা দলকে আলোচনা করে এক জায়গায় আনতে পারলেন। যদি পারেন খুব ভালো, সবই কি পারবেন এরকম হয় না। ডক্টর ইউনূস আমার সরাসরি টিচার ছিলেন, কিন্তু আমি মনে করি তার অনেকগুলো কাজ এখন ঠিক হচ্ছে না। আমি শিক্ষক বলে কি আমি রাজনীতির কথা বলবো না? ওই বিতর্ক যখন হবে ডক্টর ইউনূস সব মেলাতে পারবেন না বলে ঐক্যের বিষয়টাও ভাবতে হবে। আমরা যখন মনে করি ভারত আমাদেরকে আগ্রাসনের চেষ্টা করে, আমাদেরকে দখল করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে এক আওয়াজে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওটার জন্য আপনার ঐক্য নতুন করে গড়বার কোনো প্রয়োজনীয়তা বা বিশেষ কোনো উদ্যোগ নিতে হবে সেরকম না। কিন্তু যে বিতর্কগুলো এই সাংবিধানিক ব্যবস্থা বদলাবার জন্য, সংবিধানের ধারা উপধারা বদলাবার জন্য করবেন, সেগুলো আগে করতে পারতেন না। যদি 15th অ্যামেন্ডমেন্ট বাতিল না হতো তাহলে এই যে কনস্টিটিউশন কমিশন বসেছে, এই কনস্টিটিউশন কমিশন প্রেসিডেন্টের দায় পড়তো তো। কারণ কোনো ক্লজে হাত দিতে পারবেন না যেগুলো বেসিক প্রিন্সিপল ছিল, এই অর্থে এটা হয় না। তারপরেও আমি বলবো, আমরা যখন বলি ইউনিটি উইথ ডাইভার্সিটি, আমরা এই ডাইভার্সিটিগুলো নিয়ে কীরকম করে করতে পারি তার দায়িত্ব প্রধানত যেহেতু সরকারি আছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের উপরে। আমি পছন্দ করি কিংবা না করি, তারই দেশটা পরিচালনা করছে, তো আমি দেখতে পারি কিংবা না পারি, তাকালে তারই চোখটা তারই দিকে আমাকে তাকাতে হবে, তারপরে বিকল্প করে তাদের কাছে আমি আরও যোগ্যতা, আরও এফিসিয়েন্সি, আরও সব কিছু আশা করি। যদিও আমার প্রত্যাশার কাছাকাছি যে তারা যেতে পারছেন সেরকম না। সঞ্চালক নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন সরকারকে 10 বর্ষ দেবেন, উনি ইনভিজিলেটর হতে রাজি হননি, মানে ওই প্রশ্নটা অ্যাভয়েড করেছেন কত দেবেন। আমাকে একটা বিদেশি টেলিভিশনের প্রশ্ন করেছিল প্রায় 2 মাস আগে, এই সরকারের সাফল্য কত পার্সেন্ট মনে করেন, 10-এর মধ্যে কত দিবেন? আমি বলেছিলাম 4। আমি এখনও 4-এর বেশি দিতে পারছি না। আরে আপনারা হাততালি দিলেন, আমি জানি তো আপনারা হাততালি দেবেন, আমি জানি, আপনাদের খুশি করার জন্য বলি। আমি যা ফিল করি তাই বলছি। কেন? দায়িত্বটা এই সরকারের এত বড়, আমি কিন্তু তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমি বলছি এত আছেন খুবই ভালো ক্রিকেট প্লেয়ার, ওকে নামিয়েছেন ফুটবল খেলার মাঠে, ওর কী দোষে? যারা তাদের হাততালি আমার মাঝে মাঝে বুঝতেও পারছি না, মানে আমি বলছি কেন? আমি বলছি এই কারণে, ডক্টর ইউনূস যখন নিজে বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদের মধ্যে যারা আছে তার প্রত্যেকেই নিজের জায়গায় একজন সাকসেসফুল পারফর্মার, আমি তার ডিবেট করি না, কিন্তু নিজের জায়গায় ছেড়ে আরেকটা জায়গায় তো এসছে, সেইখানে কত বার্স দেবে? নিজেরা মার্কিং করেছেন, করে, যেটা ভুল হচ্ছে সেই জায়গায় আমি বলছি এই মঞ্চে যারা বসে আছি সকাল থেকে যারা আছি সবাই, দ্য হোল নেশন ইজ বিহাইন্ড ইউ। আপনারা তাদেরকে ব্যবহার করেন, তাদের কাজে লাগান, তাদের জ্ঞানটাকে নিজের জ্ঞানের সাথে যুক্ত করেন এবং তারপরে পড়েন। সেটা যদি করতে না পারে তাহলে যে ঐক্যের কথা বলছে, যে জায়গায় পৌঁছাবার কথা বলছে, সেই পৌঁছানো কিন্তু সম্ভব হবে না। সেকেন্ড কোয়েশ্চেন, আবারও বলি জাতীয় ঐক্য বলছে, একটু কথা সংক্ষেপ করবার চেষ্টা করবো আমি। নির্বাচন এবং জাতীয় ঐক্য কীভাবে সম্ভব বলেন তো? আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে মাহফুজ, ওর সাথে আমার ঐক্য কীভাবে হবে? আমি মিটিংয়ে বক্তৃতা ওরা মাহফুজ হলো মানুষই, ওকে কী ভোট দেবেন? আবার ও বলবে মান্না ভাই হয়তো আমার চেয়ে বয়সে সিনিয়র, কিন্তু এখনও পাকে নেই ঠিক মতো, ভাই বয়স হচ্ছে, মাথায় একটু উল্টাপাল্টা হয়। এগুলোই চলে আমাদের দেশের রাজনীতিতে। যখন প্রতিদ্বন্দ্বিতা আছে, ওই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যে ঐক্যের কথা বলছেন সেটাকে খুব ক্লিয়ারলি স্পেল আউট করতে হবে যে এই পয়েন্টে চাই।
আমাদের দেশে নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যে অশ্লীল কথাবার্তা হয়, আমাদের দেশে যে ধরনের সংস্কৃতি বিবর্জিত নিম্নমানের একেবারেই অপসংস্কৃতি, সাধারণ ভদ্রলোকদের কথা তো বাদ দেন, যে সমস্ত অভদ্র লোক আছে তারাও ব্যবহার করে না, আমাদের নির্বাচনে ক্ষমতার লড়াই সেই রকম ঘটানো ঘটে। আপনি সেই রকম জায়গায় রেস্ট্রিকশনের কথা বলেন। আপনি বলেন আপনি কী রকম সংস্কৃতি চান। আপনি যদি বলেন যে আমি একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি চাই, উন্নত রাজনৈতিক সংস্কৃতি ছাড়া তো নিশ্চয়ই আপনি উন্নত একটা সমাজ করতে পারবেন না। এই উন্নত সংস্কৃতি গড়বার জন্য পার্টিটার উন্নত হতে হবে। পার্টির মধ্যে কেন, পুরো সোসাইটি আমরা ফিউডাল কালচারে এখন পর্যন্ত আছি। ওই যে সকালে আলোচনার সময় কেউ একজন বললেন, আমি মনে করি যে আমার চেয়ে বয়সে যে ছোট সে আমার চেয়ে জ্ঞানেও ছোট। আমি মনে করি আমার চেয়ে আত্মীয়তায় যে ছোট তাকে আমি কমান্ড করতে পারি। আমি মনে করি এমনকি আমার বয়স বেশি, মাহফুজের বয়স কম, ওকে আমি আদেশ দিতে পারি আসলে এই যে কালচার থেকে বেরিয়ে আসা, সেটা দলের মধ্যেও লাগবে। এখন যে হাততালি দেন না ব্যাপার, এই যে এখন হাততালি দিলেন, খেয়াল করবেন আমি আপনাদের জন্য বলছি, আমার জন্য বলছি, যার কথা ভেবে আগে চুপ করেছিলেন তার জন্য বলছি। চেঞ্জ যদি করতে চান, যে বিশাল একটা যজ্ঞ হয়েছে, অনেকেই আমরা এরকম করে ফিল করি না, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় দেখছে। ওই যে জেনজির কাহিনী পড়ি না আমরা, জেনজি তো বাংলাদেশ দেখিয়েছে, ওটা উগান্ডা তত দেখাতে পারি, ওটা আফ্রিকা অত বড় জেনজির মুভমেন্ট দেখাতে পারি। আমাদের দেশে যখন এই অবস্থা চলে, শেখ হাসিনা যখন এয়ারফোর্স চিফকে এবং আর্মি চিফকে ডেকে বলছে গুলি করে সমান করে দাও, আমি ক্ষমতায় থাকতে চাই, তখন তারা বলেছেন কি, আমরা একটা বাড়ি তো 4টা দাঁড়িয়ে যাই, একটা বাড়ি তো 10টা দাঁড়িয়ে যায়। ভাবতে পারেন কোনো দিন বাংলাদেশকে এই ভারতবর্ষের ইতিহাসে এরকম নাই। আন্দোলনে মিছিল হয়েছে, গুলি হয়েছে, বাউন্স করেছে, আমরা তাকে বীরের মর্যাদা দিয়েছি, কিন্তু একেবারে 2 হাত 2 দিকে প্রসারিত করে বুক চিতিয়ে গুলি দিয়েছে, এইরকম উদাহরণ পৃথিবীতে কয়টা আছে? আর আর একটা মানুষ কখন এত বড় ত্যাগের জন্য তৈরি হয়, যখন সে মনে করে সত্যি সত্যি ওই যে উগান্ডানরা বলেছিল না, এই ক্লেদাক্ত বিষাক্ত জীবনযাপন করার চাইতে লড়াই করে মরে যাওয়া ভালো। সাহিত্য তার উদাহরণ, সে মনে করেছে, দেখিয়েছে যে আরও উন্নত জীবন পেতে হলে জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে। এই চেতনা আমি ধারণ করতে পারি কি? আমি একটা দলের প্রেসিডেন্ট, আমাদের যারা যে দল আছে তারা কি বুঝতে পারছেন এই যে ত্যাগ তার মানে কি, এই আত্মদান তার মাহাত্ম্য কতখানি, এবং তার জন্য তার নিজেকে কতখানি বদলানো দরকার কিংবা অ্যাডজাস্ট করা দরকার যাতে তার এটা শোধ করা যায়। রক্তের ঋণ বলছেন না আজকের এজেন্ডা, এই সময়ের এজেন্ডা, রক্তের ঋণ মানে কি? কোন রক্ত? সব রক্ত তো একই রকম, রক্ত তো রক্তই, রক্ত ঝরে গেলে, জীবন চলে গেলে রক্ত আর রক্তও থাকে না। রক্তের ঋণ মানে যে কথা দেবে, যে স্বপ্ন চোখে নিয়ে ওই মানুষটা জীবন দিয়েছেন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে লড়াই অঙ্গীকার করা। এর বদলে বি নয়, এর জায়গায় বি দখল করবে তা নয়, এর জায়গায় বি যাবে অথবা সি যাবে, সেই জায়গায় গিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার সময় এখন নয়, এখন বরঞ্চ সময় হচ্ছে এ গেছে। তারপরে সমস্ত জনগোষ্ঠীর সম্মিলিত মতের ভিত্তিতে একটা উন্নত জ্ঞানের চর্চার মধ্যে দিয়ে আমরা সেই রকম একটা সংস্কৃতি গড়ব, দলের জন্যে, দেশের জন্যে, সমগ্র অর্থনীতি গড়ে তুলব, যাতে আমাদের জীবনটা সুন্দর হয়। যখন এই যুবক, ছাত্র এবং সাধারণ মানুষ জীবন দায়ে লড়াই করে, তাদের লড়াইয়ের মধ্যে থেকে স্লোগানটা কি আসলো? আমরা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ কি মানে পুরনো যা তা চলবে না, তাই তো? ওই গুম, খুন, লুটতরাজ, ধর্ষণ, আয়নাঘর যা যা ছিল সব মধ্যে, সেই জায়গায় তার বদলে আমরা একটা গুণগত রূপান্তরিত উৎকর্ষ কোনো জিনিসের ওইখানে অধিষ্ঠান করব, প্রতিষ্ঠিত করব। সেইটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু নিজেকে বদলাতেই হবে। অতএব সংস্কার যখন বলেন তখন বলি এই বিতর্ক, আগে সংস্কার না আগে নির্বাচন, মানে ঢিপ করিয়া তাল পড়িল নাকি তাল পড়িয়া ঢিপ করিল, এই বিতর্ক কোনো দিন শেষ হয়েছে? হবে ওটা। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।